আমাকে পশ্চিমের উঠানে কুপিয়ে মেরে তারপরে পুঁতে রেখেছে গোয়াল ঘরে। প্রতিশোধ চাই, রক্ত রক্ত এবারই আমার। দাদুর দাদার সুদর্শনের রক্ত পান করেছি, এবার তোর। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি প্রকাশ, স্টোরি ইন 003 চ্যানেলে আজ শুনবেন বিখ্যাত লেখক শ্যামল দত্ত চৌধুরীর কলমে এক ভয়ঙ্কর ভূতের গল্প। আমাদের সকল গল্পের আপডেট পেতে এখনই সার্চ করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আজকের গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে অমল ও পপি, পোস্টার ডিজাইনে তিতলি। গল্পটি শোনার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। শুরু করছি শ্যামল দত্ত চৌধুরীর কলমে গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প শেষ বংশধর। প্রথম রাতেই টের পেয়েছিল অনির্বাণ। টিমটিমে আলোয় সে তার সারা দিনের অভিজ্ঞতা মাকে লিখতে বসেছিল। এক একটা পাতা লিখছে আর পাশে সরিয়ে রাখছে অনির্বাণ। আজ সকালে এখানে পৌঁছানোর পর থেকেই অনেক ঘটনা ঘটে গেছে। বেশ গুমোট আবহাওয়া, জানলাগুলো খোলা থাকলেও বাইরের গাছপালাতে নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়া নেই। অথচ এই অবস্থায় হঠাৎ অনির্বাণের লেখা পাতাগুলো ঘরের মধ্যে উড়ে বেড়াতে লাগলো। ওর মাথার উপর এদিক ওদিক কাগজ ভেসে বেড়াচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেল না পদার্থবিদ্যার ছাত্র অনির্বাণ। গ্রামে অনির্বাণদের পিতৃপুরুষের ভিটে প্রায় ধ্বংস হতে বসেছে। সে মার কাছে শুনেছে যে একসময় নাকি 20 মাইলের মধ্যে ওদের মতো পাকা বাড়ি আর একটাও ছিল না। নরোত্তম রায় ছিল এই অঞ্চলের সেকালের এক ডাক সাইটে প্রভাবশালী জমিদার। বারান্দার শেষ প্রান্তে নরোত্তম রায়ের এক অয়েল পেন্টিং আজ সে দেখেছে। ধুলো আর মাকড়সার জালে প্রায় ঢেকে গেছে ছবিটা, তবু বোঝা যায় তামাটে চওড়া মুখ, ঘাড়ে গর্দানের দশানোই চেহারা, কুস্তিগিরের মতো ক্রোধী চোখ দুটো যেন ছবিতেও ঠিকরে বেরোচ্ছে। পূর্বপুরুষের প্রধান কাজ চাষবাস ছিল, কিন্তু নিন্দুকেরা বলতো তাদের প্রকৃত উপার্জনের পথ ছিল ডাকাতি। সাধারণত তারা নিজেরা ডাকাতি করতে বের হতো না, একদল বিশ্বস্ত লেঠেলকে পাঠানো হতো, যারা জান দেবে তবু মুখ ফুটে কর্তার বিরুদ্ধে রা কাটবে না। শোনা যায় নরোত্তম নাকি কখনো সখনো স্বয়ং যেতেন ডাকাতি করতে। কোনো কোনো সময় তার
হিংস্র আচরণ লেঠেল ডাকাতদের বুকেও ভয় ধরিয়ে দিত। লোকে বলে কোনো এক বিধবা নারীর 4 ছেলে মেয়েকে হত্যা করার অভিশাপে নাকি নরোত্তম নিজেও নিবংশ হয়ে যাবেন। নরোত্তম রায়ের 7 ছেলে, তারা সাবালক হয়ে ওঠার আগেই একে একে মারা গিয়েছিল। তিনি কেবল ছোট ছেলে সুরেশ্বরের বিয়ে দিতে পেরেছিলেন। মৃত্যুর আগে সুরেশ্বর 2টি সন্তানের জনক হয়েছিল। ছেলের নাম মনোহর, মেয়ের নাম ভাগীরথী। বালক বয়স থেকেই মনোহর শান্ত শিষ্ট স্বভাবের। লেখাপড়ার আগ্রহ ছিল তার। প্রজাদের দুঃখ দুর্দশার সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতেন। কিন্তু ভাগীরথী একেবারে ভিন্ন প্রকৃতির। সে ছিল দুরন্ত, ডান পিঠে নিষ্ঠুর। ওই কিশোরী বয়সেই তার স্বভাবের হিংস্রতা প্রজাদের মনে ভয় সঞ্চার করত। একবার একটা বিড়ালছানা রাত্রিবেলা কেঁদে কেঁদে বাড়ির কাউকে ঘুমাতে দেয়নি। কনকনে শীতের রাত। সকালের আলো ফুটতেই ভাগীরথী খিড়কির বাইরের ছায়ের গাদা থেকে বিড়ালছানাটাকে তুলে ছুঁড়ে ফেলেছিল পুকুরের মাঝখানে। বাড়ির দাসী চাকররা ওকে জমের মতো ভয় পেত। ঠাকুরদা নরোত্তমের স্নেহ বাপ মা মরা নাতনি ভাগীরথীর উপর গভীরভাবে নেমে এসেছিল। নিরীহ মনোহরকে তিনি খুব একটা আমল দিতেন না। হয়তো ভাগীরথীর স্বভাবে নরোত্তম নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ নরোত্তম মৃত্যুর কিছুকাল আগে আইনের মাধ্যমে প্রিয় নাতনি ভাগীরথীকে ত্যায্য করেছিলেন। বিশেষ আদেশ দিয়ে তার জমিদারির ত্রিসীমানায় ভাগীরথীর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এর কারণ কেউ জানে না। লোকমুখে শোনা যায়, শ্মশানের ভবানী মন্দিরে তখন ভাগীরথী তন্ত্র সাধনা করত। কে যেন দেখেছিলেন ঘোর নিশিরাতে জটাধারী এক ভৈরবী একলা হেঁটে হেঁটে প্রান্তর পার হয়ে চলে যাচ্ছেন। তার কয়েকদিনের মধ্যেই অসুস্থ নরোত্তম রায়ের মৃত্যু হয়েছিল। মনোহর রায়ের পুত্র সুদর্শন এই এলাকায় প্রথম প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রায়বংশের পুরুষ স্বল্প আয়ু। সুদর্শন রায়ও বেশি দিন বাঁচেনি। ইনি অনির্বাণের পিতা। 2 বছরের ছেলে অনির্বাণকে নিয়ে তার মা চলে আসেন মামাদের কাছে মথুরাপুরে। আদি গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অনির্বাণ মেধাবী ছাত্র। আগাগোড়া পরীক্ষায় তার ফলাফল খুব ভালো হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় মাস্টার্স করেছিল, এখন রিসার্চ করছে। ওদিকে সুদর্শন রায়ের মৃত্যুর পর দেশের বাড়ি দেখাশোনার অভাবে অবহেলায় ভেঙে পড়েছিল। রায়বাড়ির নায়েব অবনী কাকা চিঠিপত্রে যোগাযোগ রাখতেন অনির্বাণের মায়ের সঙ্গে। অবনী কাকার অনুরোধে এত বছর পরে মা অনির্বাণকে পাঠিয়েছেন ওই বসত বাড়ির আর জমিজমার একটা আইনসম্মত বিলি ব্যবস্থা করবার জন্য। সকালে নদীঘাটে নামতেই কাদায় পা ডুবে গেছিল অনির্বাণের। ধান ক্ষেতের আল ধরে 8 ঘন্টা হেঁটে
শেষে পৌঁছেছিল পিতৃপুরুষের গ্রামে। অবনী কাকাকে আগেই জানানো হয়েছিল তিনি বিদ্ধ হয়েছেন। একজন গিয়েছিল অনির্বাণকে পথ চিনিয়ে আনতে। একটি ঘর বাঁশের উপযোগী করে রাখা ছিল। মুড়ি আর গুড় দিয়ে টিফিন সারল অনির্বাণ। দুপুরে অবনী কাকার বাসায় খাওয়ার ব্যবস্থা হয়েছিল। অনির্বাণের মার প্রশংসায় বিদ্ধ পঞ্চমুখ। তিনি বললেন, আমি রায় পরিবারের সঙ্গে 60 বছর জড়িয়ে আছি, কিন্তু তোমার মায়ের মতো এমন লক্ষ্মীমন্ত বুদ্ধিমতী বউ এই বংশে আমি দেখিনি। মায়ের প্রশংসা শুনে অনির্বাণের খুব ভালো লাগলো। বেলার দিকে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হলো অবনী কাকার সাথে। তারপর রোদ একটু পড়লে ঘুরে দেখা। সন্ধে হওয়ার আগেই কয়েকজন মাতব্বর মতো লোক এলো সলা পরামর্শ দিতে। পরদিন পঞ্চায়েত অফিসে যাবে অনির্বাণ। অন্ধকার নামার আগেই তারা চলে গেল তরবর করে। একটা বিদ্যুতের পোল থেকে কারেন্ট টেনেছে ক্লাব ঘরে। অনির্বাণ আসছে খবর পেয়ে অবনী কাকা ছেলেদের ধরে কয়ে রায়বাড়ির একটা ঘরে টিম বাল্বের আলোর ব্যবস্থা করে রেখেছিলেন। অবনী কাকার লোক বারান্দায় একটা হারিকেনও জ্বালিয়ে রেখে গেছে। বাইরে যেতে দরকার হবে অনির্বাণের। আজ সারা দিন যত তথ্য জোগাড় করেছে অনির্বাণ, তার বিশদ বিবরণ লিখে সে তার মায়ের কাছে পাঠাবে তার মতামতের জন্য। অবনী কাকার সঙ্গে কথা বলে ঠিক করা আছে তিনি কাল সকালেই একটা লোককে পাঠাবেন চিঠি সমেত মথুরাপুরে। কিন্তু লিখতে বসেই এই বিপত্তি। কাগজগুলো হাওয়ায় ভেসে ভেসে উঠছে, যদিও বিন্দুমাত্র হাওয়া চলাচল করছে না ঘরটায়। একটু থমকে গেল অনির্বাণ। মন অদ্ভুত ঘটনার মানে কি? ভুতুরে কাণ্ড? ভূত বলে আবার কিছু আছে নাকি? হঠাৎ কে যেন সজোরে ধাক্কা মারল তাকে। তার হাত ধরে টানছে। চেয়ারের হাত আঁকড়ে ধরল অনির্বাণ। কিছুতেই সে চেয়ার ছেড়ে উঠবে না, কিন্তু কোনো প্রবল অদৃশ্য শক্তি ওকে টেনে হিচড়ে তুলে দিল। তারপর পিঠে ধাক্কা মারতে মারতে বের করে দিল ঘর থেকে। হতভম্ব অনির্বাণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল বারান্দায়। তার চোখের সামনে দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। অনির্বাণ ঠেলে দেখল ভেতর থেকে বন্ধ। ঘুটঘুটে অন্ধকারে তার গা শিরশির করে উঠল। বারান্দার কোণ থেকে হারিকেনটা তুলে নিভু নিভু শিকা বাড়িয়ে দিল অনির্বাণ। তারপর ঠান্ডা মাথায় ভাবতে বসল এই ঘটনার ব্যাখ্যা কি হতে পারে। সে আজ গ্রাম ঘুরে বুঝতে পেরেছে অনেকেই তার আবির্ভাব ভালো চোখে দেখছে না। বিষয় সম্পত্তির ভাগবাটোয়া কোনো কালেই সরল সহজ ছিল না, এখনো নেই। তবে কি কোনো কায়েমি স্বার্থ কাজ করছে? অনির্বাণকে ভূতের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে? অবনী কাকা পাকাপোক্ত বিষয় মানুষ, তার স্বার্থে কি আঘাত লাগলো? পরের দিন অবনী কাকা বললেন, রাতে ভালো ঘুম হয়েছিল তো? অনির্বাণ তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনি কি ভাবলেন? একলা
পোড়ো বাড়িতে আমি ভূতের ভয় পাবো? ও বাড়িতে ভূত টুত আছে নাকি? তুমি বড় হয়ে প্রথম এখানে এসেছো, ভেবেছিলাম আমার ভিটেতেই তোমার থাকার ব্যবস্থা করব, কিন্তু তোমরা শহরে লেখাপড়া শেখা ছেলে, আমার বাসায় হয়তো কষ্ট হতো তোমার, তাই শেষে তোমাদের বসত বাড়িতেই থাকার বন্দোবস্ত করলাম। রাতের দিকে ওদিকে কেউ যায় না তো, তাই এখনো চোরগুন্ডাদের আস্তানা হয়ে ওঠেনি। ব্যাপারটা আমাকে খুব অবাক করেছে অনির্বাণ কাকা। ওরকম একটা বিশাল বাড়ি শূন্য হয়ে পড়ে আছে, অথচ কেউ জবরদখল করেনি, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়ে ওঠেনি। এর এর কারণ কি? তোমার বাবা সুদর্শন রায় খুব বিদ্বান মানুষ ছিলেন। এলাকার সকল মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করত, কিন্তু প্রয়োজনে শাসন করতে পারার ক্ষমতাও ছিল তার। তোমার ঠাকুরদাদা মনোহর রায় আবার সেই তুলনায় একেবারে নরম সরম মাটির মানুষ। তিনি জেলে পাড়ার এক প্রজার ঘরে পড়ে থাকতেন, সেজন্য তার অপযশ রটেছিল। তার আমলেই প্রথম টের পাওয়া যায় কোনো অশরীরী দুষ্টু আত্মা রায়বাড়িতে বাসা বেঁধেছে। মনোহরের পিতা নরোত্তম রায় তখনও বেঁচে, বুড়ো হয়ে ধুঁকছে রোগ ব্যাধিতে, 2 পা পঙ্গু, শরীরে ঘা, বিছানা ছেড়ে নড়তেই পারেন না। একদিন দেখা গেল পশ্চিমের বাঁশঝাড়ের ভিতর তার লাশ পড়ে আছে। তাকে যেন কেউ টেনে হিসড়ে বাড়ির বাইরে বার করে দিয়েছে। একটা বড় নিঃশ্বাস ফেলে অবনী কাকা বলতে লাগলেন, তোমাকে আজ বলি বাবা, আমার ধারণা মনোহর রায়কে বাইরে বাইরে রাত কাটাতেন কিছু একটা ভয়ানক ভয়ে। তোমার বাবার আমলেও একই দৌরাত্ম্য চলেছিল, সেই জন্য সুদর্শন রায় বাড়ির পশ্চিম অংশটায় তালা মেরে স্ত্রী পুত্র নিয়ে চলে আসেন পূবের দিকটায়। অনেক ওঝা বৈদ্য এসেছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। তারপর তোমার বাবা মারা গেলেন অপঘাতে। তোমার মা তোমাকে নিয়ে চলে গেলেন মথুরাপুরে। তুমি তখন দুধের শিশু। রায়বাড়ি বন্ধ হয়ে পড়েছিল, মাঝে অবশ্য বদমাইশদের আড্ডা হয়ে উঠেছিল। এক রাতে তাদের 4টে লাশ পাওয়া যায় মজা পুকুরের কাদায়। চোখে মুখে নিদারুণ ভয়ের চিহ্ন ছিল তাদের। অনির্বাণ সেই রাতেও থেকে গেল পিতৃপুরুষের বসত ভিটেই। অবনী কাকার গেও গল্প বিশ্বাস হয়নি তার। বাড়িটা ঘিরে কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে, কিন্তু তা যে বুদ্ধির অগম্য। অনির্বাণের বিজ্ঞানী মন যে সে কথা মানতে পারছে না, তবু পরিবেশের জন্যই হয়তো একটা গা ছমছমে ভাব মাঝে মাঝেই চেপে ধরছে। ঘরে টিমটিমে বাল্ব জ্বলছে, তবু হারিকেনের আলোটা উস্কে দিয়ে টেবিলের উপর রাখল। মাকে লেখা অসমাপ্ত চিঠি শেষ করতে হবে। টেবিলে পাতাগুলো পরপর সাজানো, ছোট একটা পাথর চাপা। অবনী কাকার মুখে শোনা গল্পটাও লিখবে মাকে। কাল সকালে চিঠিটা খামে ভরে পাঠাবে মথুরাপুরে। শুতে শুতে রাত হয়ে গেল। লণ্ঠনের আলো একটু কমিয়ে শুয়ে পড়ল অনির্বাণ। হঠাৎ
তার মাথার বালিশটা কেউ সজোরে সরাত করে টেনে নিল। অনির্বাণ অবাক হয়ে দেখল বালিশ তছনছ হয়ে তুষারপাতের মতো তুলো ঝরছে তার সারা গায়ে মাথায়। তরাক করে বিছানায় উঠে বসল সে। যথাসাধ্য শান্ত কণ্ঠে বলল, তুমি কে? কেন ভয় দেখানোর চেষ্টা করছো? এটা আমার বাড়ি, আমি রায়বাড়ির বংশধর। এখান থেকে আমাকে তাড়াবার অধিকার কারও নেই। সাহস করে বলল বটে অনির্বাণ, কিন্তু অনুভব করল তার হৃৎপিণ্ড দ্রুত তালে চলছে। সহসা ওর চোখের সামনে টেবিলের পাথরটা সরে গিয়ে একটা একটা করে মাকে লেখা চিঠির পাতা ভাসতে ভাসতে জানলা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। ভয়ের সঙ্গে এবার বেদম রাগ হলো তার। অনির্বাণ চিৎকার করে বলে উঠল, তবে রে, আয় দেখি তোর কত ক্ষমতা। আমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা। এই আমি প্রতিজ্ঞা করছি, বাড়ি ঘর সাফ করিয়ে এবার নিজে এখানে বাস করব। দেখি তুই আমার কি করতে পারিস। কিছুক্ষণ সব চুপচাপ, কেবল লণ্ঠনের শিখা বেড়ে গেল নিজের থেকে। তারপর টেবিলের উপরের কলমটা চলতে শুরু করলো। সাদা কাগজে খসখস করে কিছু লিখছে। অনির্বাণ সাহস সঞ্চয় করে কাছে গিয়ে পড়ল। আঁকা বাঁকা অক্ষরে লেখা আছে, আমি ভাগীরথী। চমকে উঠল অনির্বাণ। ভাগীরথী? তার ঠাকুরদা মনোহর রায়ের সেই ধানপিটে নিষ্ঠুর বোন? সে নাকি ত্যায্য হওয়ার পর নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আজই বিকেলে গ্রামের একজন বৃদ্ধ লোকের কাছে অনির্বাণ শুনেছে ভাগীরথী গোপনে তন্ত্র সাধনা করত। রায়বাড়ির পশ্চিম দুয়ার পেরিয়ে মজা পুকুরের ধারে বাঁশঝাড় ছাড়িয়ে নদী তীরে শ্মশানে ছিল তার পঞ্চমুণ্ডির আসন। অমাবস্যার রাতে সিদ্ধিলাভের আশায় ভবানী মন্দিরে সে শিশু বলি দিত। গায়ের লোক সন্দেহ করত, কিন্তু নরোত্তম রায়ের ভয়ে ঘটনা থানা আদালত পর্যন্ত গড়াতে পারেনি। ক্রমে নরোত্তম রায়ের কানেও গেল কথাটা। তিনি তখন ঘোরতর রোগশয্যায়। খুব রেগে তিনি আদরের নাতনি ভাগীরথীকে উইল বানিয়ে ত্যায্য ঘোষণা করেছিলেন। মনোহরকে ডেকে কিছু নির্দেশ দিয়েছিলেন গোপনে। তারপর ভাগীরথীকে কেউ আর চোখে দেখেনি। অবনী কাকা কি আর এসব ঘটনা জানে না? ইচ্ছা করেই বোধহয় পরিবারের কলঙ্কের কথা অনির্বাণের কাছে চেপে গেছেন। আবার কলমটা আঁকা বাঁকা অক্ষরে চলতে শুরু করলো। এই বাড়ি আমার, দাদু ত্যাগ করেছে। কোথায় যাব? দাদা মনোহর আমাকে পশ্চিমের উঠানে কুপিয়ে মেরে তারপরে পুঁতে রেখেছে গোয়াল ঘরে। প্রতিশোধ চাই, রক্ত রক্ত। এ বাড়ি আমার, দাদুর দাদার সুদর্শনের রক্ত পান করেছি। এবার তো হঠাৎ অনির্বাণ দেখল লণ্ঠনটা তীব্র বেগে তার দিকে ছুটে আসছে, যেন কেউ ছুঁড়ে মেরেছে জোরে। সে কোনো মতে মাথা বাঁচিয়ে দৌড়ে ঘরের বাইরে পালায়। শুনতে পেল পিছনের লণ্ঠনটা দেয়ালে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে।
মশারি তোষক মুহূর্তে জ্বলে উঠল দাউ দাউ করে। ঊর্ধ্বশ্বারে অনির্বাণ ছুটতে লাগলো গ্রামের লোক বসতির দিকে। ওদিকে ধীরে ধীরে আগুন বাড়তে বাড়তে সম্পূর্ণ বাড়িটাকে গ্রাস করে ফেলল। ছুটতে ছুটতে অনির্বাণ অনুভব করলো একটা মিশ কালো ঝোড়ো হাওয়ার স্তম্ভ দ্রুত এসে তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। সেটা অনির্বাণকে প্রান্তরের উপর দিয়ে সবলে টানতে টানতে নিয়ে চলল শ্মশানের দিকে। পরের দিন অনির্বাণকে ভবানী মন্দিরের গর্ভগৃহে খুঁজে পাওয়া গিয়েছিল। অনির্বাণ তখন বদ্ধ উন্মাদ।